শেষ পর্যন্ত লাজুর কাছে ক্ষমা চাইল বনলতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বনলতার সাথে কথা বলতে থাকে অনুভব। বনলতা নিজের সবটুকু স্বীকার করে আর বলে সে যা করেছে তা চরমতম অন্যায়, আর কখনোই সে এরকম অন্যায় করবে না। কিন্তু অনুভব তখন বলে, শোনো, তুমি যা করেছো তা করে ফেলেছো, একটা কথা মাথায় রাখবে, এরপরে যদি তুমি কখনো লাজুকে আর কোনো রকমের কোনো অপবাদ দেওয়ার চেষ্টা করো বা লাজুর সাথে খারাপ ব্যবহার করো, সেদিন কিন্তু আমি সবাইকে বলে দেব তুমি ঠিক কত বড় অন্যায় করেছো। তাই তোমাকে আমি সাবধান করতে চাইছি, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এরপর বনলতা বলে, আচ্ছা অনুভব, তুমি সবসময় লাজুর প্রবলেমটাই বুঝতে পারলে, একবারও আমার প্রবলেমটা বুঝতে পারলে না। তখনই অনুভব বলে, আমি তোমার প্রবলেম বুঝতেও চাই না। তুমি যে অন্যায়টা করেছো সেই অন্যায়টা অনেক বড়সড়। প্রথমবার তুমি বিয়ের পরে ইচ্ছে করে আমার হাত ছেড়ে চলে গিয়েছিলে সুদেবের সাথে, সেখান থেকে তুমি লাজুর জীবনটাও নষ্ট করেছো। আর এখন আবারও তুই সেই ময়ূকের জন্য তুমি আবার লাজুর জীবনটা নষ্ট করেছো। তুমি লাজুকে সবার সামনে চোর সাজাতে চেয়েছো। কি পাচ্ছ এসব করে? কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, আমার আগে লাজুই কিন্তু সবার প্রথম জেনে গিয়েছিল যে তুমি এই চুরিটা করেছো। ফিঙ্গারপ্রিন্টে তোমার হাতের ছাপ এসেছে, কিন্তু ও কাউকে বলেনি। কেন জানো? কারণ ও চায় তুমি ভালো থাকো, আর সেই তুমি বারবার করে লাজুকেই বিপদে ফেলার চেষ্টা করছো, যেটা হয়তো একদমই ঠিক হচ্ছে না। তাই তোমাকে একটা কথা বলছি, দয়া করে নিজেকে সামলাও। নিজেকে এমন একটা জায়গায় আর ফেলো না যেখান থেকে তুমি আর উঠতেই না পারো। আশা করছি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর বনলতা খুবই কান্নাকাটি করে আর বুঝতে পারে তার একটা চরমতম ভুল হয়ে গিয়েছে। এদিকে বাড়ির প্রত্যেকে ভাবে অনুভব কেন মুখ খুলছে না, কেন বলছে না যে হাতের ছাপ কার পাওয়া গেছে, এই চোরটা আসলে কে। বারবার করে অনুভবকে জিজ্ঞেস করা হয়। অনুভব নিচে নামতেই সবাই মিলে প্রশ্ন করে, কিন্তু অনুভব বলে চোর এই বাড়িরই একজন, কিন্তু সে কে আমি কোনোভাবেই মুখ ফুটে বলতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর এটা শোনার পর স্ত্রী তখন বলে, বুঝে গেছি, তুই কার কথা বলতে চাইছিস সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। আর না বোঝার তো কিছুই নেই, সেটা আর কেউ নয়, সেটা হলো এই মেয়েটা লাজু। দেখলেন তো মা, যাকে বিশ্বাস করে ভরসা করে বাড়িতে জায়গা দিলেন, সেই মেয়েটাই আপনার ঠিক কত বড় ক্ষতি করলো। এর জন্যই এই মেয়েটাকে আমার বরাবরই পছন্দ ছিল না। অনু তখন বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, লাজু কখনোই এরকম চুরি করতে পারে না, লাজুর ওপর আমাদের বিশ্বাস আর ভরসা আছে। তখনই ঠাম্মিও বিশ্বাস করতে পারছে না যে লাজু এরকম কিছু একটা করতে পারে। এরপর অনুভব বলে, লাজুর দিকে কেন আঙ্গুল তুলছো? লাজু এসব কিচ্ছু জানে না, তাই এসব কথা না বলাই ভালো। লাজু এসবের কোনো কিছুই জানে না। আমি বলি কি, তোমরা না হয় একটু নিজেদেরকে সামলাও, এরকমভাবে কথা বলে কোনো লাভ নেই। ঠিক তখনই জেঠুমণি বলে, তাহলে চুরিটা কে করেছে সেটা জানাটা খুব জরুরি, কারণ আমরা জানতে চাই এত লাখ টাকার গয়না কি করে চুরি হলো, আর কেই বা চুরি করলো। তার উপরে বলছিস বাড়ির লোক চুরি করেছে, তাই জানাটার অনেক বেশি একটা জিজ্ঞাসা রয়েছে। এর মধ্যেই দেখা যায় স্ত্রী কোনোভাবেই লাজুকে এই বাড়িতে থাকতে দেবে না বলে ঠিক করে। তখন অনুভব ভাবে, বনলতা চুপ করে আছে কেন, ও তো জানে সবটা, এরপর কি আমাকেই মুখ খুলতে হবে? বলে দেব। অনুভব এটা ভাবে যে একবার যদি বলে দিই, বনলতা এই বাড়িতে আর টিকতে পারবে না। ও বুঝতে পারবে এই বাড়ির মানুষগুলো ঠিক কতটা পরিমাণে ওকে বাড়ি থেকে বার করতে চাইবে। আজকে যে সমস্ত কিছু লাজুর সাথে হচ্ছে সেগুলোই ওর সাথে হবে। এরপর লাজু কিচ্ছু বলতে চায় না। লাজু ভাবে, সবাই মিলে যদি আমাকে চোর ভাবে ভাবুক, কিন্তু আমি বনলতা দিদির সাথে কোনোভাবেই খারাপ কিছু হতে দেখতে পারবো না। বনলতা দিদি একটা খারাপ কিছু করে ফেলেছে, কিন্তু বনলতা দিদির পাশে আমার থাকাটা খুব জরুরি। এরপরেই শ্রী, শর্মিলা সবাই বলতে থাকে, লাজুকে আর এই বাড়িতে রাখা যাবে না, 7 দিনের মধ্যে ও এই বাড়ি থেকে বের হয়ে যাবে, আর সিঁড়ির নিচে ঘুমাবে, ও আর মায়ের ঘরে ঘুমাতে পারবে না। সবাই এটাই বলতে থাকে। তখন অনুভবের অনেক খারাপ লাগে। অনুভব ভেবেছিল বনলতা হয়তো লাজুর কাছে ক্ষমা চাইবে, উল্টে লাজুর সম্পর্কে একটা কথাও বাড়ির কাউকে বলল না। শ্রী তখন বলে, বনলতা তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, তুমি চুপ করে থাকলে কি করে হবে? তুমি তো সবার আগে লাজুর ওপর সন্দেহটা করেছিলে।
এরপর বনলতা আর কিছু বলতে পারে না, অনুভবের দিকে বারবার করে তাকায়। আর তখন বনলতা ভাবে, অনুভব, তুমি ভেবেছো লাজু আমার ব্যাপারে কিছু না বলে তোমার মন জয় করে নিয়েছে, কিন্তু এই লাজুই যে আমার আর তোমার জীবনের সব থেকে বড় একটা কাঁটা, সেটা আমি বুঝে গেছি। তবে এই লাজুকে আমি কোনোভাবেই ছাড়বো না, ওকে আমি উচিত শিক্ষা দেব। উল্টে লাজুকে বিপদে ফেলার চেষ্টা আবারও করতে থাকে বনলতা। এরপর ঠাম্মির কাছে চলে যায় লাজু, সমস্ত বই খাতা নিয়ে সিঁড়ির নিচে যাবে বলে ঠিক করেছে। তখনই স্ত্রী বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বেরো, এক্ষুনি বেরো, তোমাকে এই বাড়ির কেউ চায় না, বুঝতে পেরেছো? সিঁড়ির নিচে থাকবে তুমি যতদিন থাকবে, তারপরে তুমি এখান থেকে বিদায় নেবে। ঠাম্মি তখন বলে, লাজু তোর বাইরে ঘুমানোই ভালো। ঠাম্মিও লাজুকে বিশ্বাস করতে পারে না, কিন্তু লাজু যে চুরি করেনি সেটা লাজু নিজেও খুব ভালো মতন জানে, আর সাথে অনুভবও জানে।